ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, শুভ সন্ধ্যা। চলমান বাহিনী দলনেতা দলনেত্রী প্রশিক্ষণ শিবির 2025-এর শুভ সূচনার সন্ধিলগ্নে উপস্থিত আমরা। আমাদের মধ্যে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ, হাওড়া। মহারাজকে প্রণাম। এবং উপস্থিত আছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। মহারাজকেও প্রণাম। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করব আমরা। শুভ সূচনা করবেন স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरिः ओम। এখন অতিথি বরণ করবেন স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। আজকের আমাদের সম্মানীয় অতিথি স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, ওনাকে বরণ করে নিচ্ছেন স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। এখন স্বাগত ভাষণ দেবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। ओम नमो भगवते रामकृष्णाय। মঞ্চে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, আমাদের বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নামক স্বশাসিত স্নাতকোত্তর কলেজের প্রিন্সিপাল মহারাজ, অধ্যক্ষ মহারাজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রীতিভাজন। এই সভাকক্ষে উপস্থিত আছেন আশ্রমের বরিষ্ঠ সন্ন্যাসী, অন্যতম সহ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ। এছাড়াও এই বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক পূজনীয় শ্রীমৎ স্বামী অনুত্তমানন্দজি মহারাজ। উপস্থিত আছেন শিবাধীশানন্দজি মহারাজ। আরও নামটা ভুলে গিয়েছি, সুপ্রিয়র নামটা কি যেন? হ্যাঁ, সুপ্রিয়র নাম, সন্ন্যাস নামটা কি? আর ভাবগম্যানন্দজি মহারাজ, শিবাধীশানন্দজি মহারাজ। এছাড়া আমাদের লোকশিক্ষা পরিষদের এই চলমান বাহিনী প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তারা, এবং আপনারা যারা চলমান বাহিনীর এই প্রশিক্ষণ কর্মশালাতে যোগ দিয়েছেন, সেই সব আমাদের বিভিন্ন কেন্দ্রের চলমান বাহিনীর যে প্রশিক্ষক তারা। শুরুতেই আমাদের মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে আশ্রমের পক্ষ থেকে লোকশিক্ষা পরিষদ এবং এই চলমান বাহিনীর প্রশিক্ষণ কর্মশালার পক্ষ থেকে
আন্তরিক স্বাগত জানাই। একটি আবাসিক মহাবিদ্যালয় চালানো যে কত পরিশ্রমের এবং কত ব্যস্ততার, তা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ভালোই জানা আছে। কিন্তু মহারাজকে যখনই বলেছিলাম, মহারাজ সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন। ব্যক্তিগতভাবে ওর ওপর আমার একটি বিশেষ দাবি থাকে, অধিকার থাকে, সুতরাং সেই অধিকারেই বলতে পেরেছিলাম। মহারাজ রাজি হয়েছিলেন, আজকে আমাদের মধ্যে এসেছেন, সেই জন্য ওনাকে আন্তরিক স্বাগত জানাই, ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা নিবেদন করি। আপনারা যারা এসেছেন চলমান বাহিনীর এই প্রশিক্ষণ কর্মশালাতে যোগ দিতে, আমাদের শিবভাবানন্দজি মহারাজ, রাসবিহারী মহারাজ, তিনি যে তথ্য পাঠিয়েছেন আমাকে সন্ধেবেলা পর্যন্ত, তাতে দেখছি আমাদের যোগ দিয়েছেন এখনো পর্যন্ত সর্বমোট 141 জন। মায়েদের মধ্যে আছেন 118 জন, বাবাদের মধ্যে, পুরুষদের মধ্যে আছেন 23 জন। এছাড়া আছেন গানের জন্য 5 জন, সেখানে মায়েদের 3 জন এবং পুরুষদের 2 জন। আগামীকাল আসার কথা আছে পুরুলিয়া থেকে 9 জন, তার মধ্যে 8 জন মায়েরা আসবেন, 1 জন পুরুষ আসবেন, এবং গোসাবা থেকে আসার কথা 2 জন। এই সবাই যদি হয় তাহলে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে 152 জন। সামান্য কম বেশি হতেই পারে কালকেও। আপনাদের সবাইকেও, বিশেষত যারা এসে পৌঁছে গেছেন, আপনাদের সবাইকেও আশ্রমের পক্ষ থেকে, লোকশিক্ষা পরিষদের পক্ষ থেকে এবং এই চলমান বাহিনী প্রশিক্ষণ কর্মশালার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই প্রায় টানা 7 দিন, একটু কম বেশি 6 দিন আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা চলবে এবং আমাদের যারা প্রশিক্ষক 2 জন রয়েছেন তারা আপনাদেরকে আমাদের যে চলমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম, যা কিনা আপনারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে বালক বালিকা, ছাত্রছাত্রী, যুবক যুবতীদের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে বিতরণ করবেন, সেটি এই কয়দিন ধরে আপনাদের শেখানো হবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো আগের বছর এসেছেন, সুতরাং স্বভাবতই আপনাদের যারা আগের বছর এসেছেন আপনাদের কাছে এটা নতুন নয়, যারা নতুন তাদের কাছে এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা হবে। আশ্রমের এই পরিবেশে ঠাকুরমা স্বামীজির সান্নিধ্যে থেকে আপনারা এই যে বিশেষ প্রশিক্ষণ লাভ করবেন, আমার বিশ্বাস সেটি আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও অত্যন্ত কল্যাণপ্রদ হবে। একটা নিবেদন আপনাদের কাছে থাকবে, সেটি এই যে সারা বছর ধরে, ঠিক সারা বছর নয়, বস্তুত আপনারা শুরু করবেন হয়তো ওখানে গিয়ে জুন মাস বা জুলাই মাস থেকে, এবং নভেম্বরের মধ্যে আমরা চাইব এবারে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের যে কেন্দ্রের প্রশিক্ষার্থী যারা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলবেন। তার কারণ এবারে আমাদের লক্ষ্য আছে ওই যে শিবিরগুলো আমরা করি, যেখানে চলমান বাহিনীর প্রদর্শনী হয় 5টি 6টি বা 7টি জায়গায়, এবার আমাদের লক্ষ্য আছে ডিসেম্বরের 26 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখের মধ্যে সমস্ত প্রশিক্ষণ প্রদর্শনী শিবিরগুলো আয়োজন করে ফেলা। সেই জন্য আপনাদের কাছে নিবেদন থাকবে, আপনারা এটা কিন্তু নভেম্বরের মধ্যেই শেষ করে ফেলবেন ওদের প্রশিক্ষণ দেওয়াটা। এবং সেই কারণেই আপনাদের কাছে এই নিবেদনও থাকবে যে কেন্দ্রে আপনারা প্রশিক্ষণ দেবেন সেখানে যেন নিয়মিত প্রশিক্ষণ হয়। আমাদের একটু অভিজ্ঞতা খারাপ, গত বর্ষে, তার আগের বর্ষে এবং তার আগের বর্ষগুলোতেও আমরা দেখছি যে সব জায়গায় কিন্তু সমানভাবে ক্লাস হয় না, আপনারা রেগুলার থাকেন না, এটাও কিন্তু আমাদের কাছে একটি সংবাদ এসেছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রতিদিন উপস্থিত থাকবেন, যেদিন হওয়ার কথা সেদিন আপনারা উপস্থিত থাকবেন কেন্দ্রে। যদি আপনার ছাত্রছাত্রীরা কম আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা দয়া করে উপস্থিত থাকবেন, যাতে কিনা আপনারা থাকলেই ছাত্রছাত্রী যুবতীরা আসার আগ্রহ উৎসাহ পাবে।
আবারও আশ্রমের এই পুণ্য শুদ্ধ পরিসরে আপনাদের স্বাগত জানাই এবং ঠাকুর মা স্বামীজির চরণে বিনীত প্রার্থনা করি যে এই কয়টি দিন আপনাদের এই প্রশিক্ষণ যেন খুব সুন্দর হয়, সুস্থভাবে সম্পন্ন হয়। আপনারা যারা এখানে প্রশিক্ষণ দেবেন এবং এটি পরিচালনা করবেন এই আবাসিক শিবির, তাদের কথা অনুযায়ী চলবেন, আশ্রমের নিয়ম ভঙ্গ করবেন না। এবং আমার আবারও বিশ্বাস ব্যক্ত করি যে এই প্রশিক্ষণ আপনাদের জীবনে কল্যাণপ্রদ হয়ে উঠবে, আপনাদের জীবনে একটি ভিন্নতর, সুচারু এবং অত্যন্ত শুদ্ধ মূল্যবোধের জাগরণ ঘটাবে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে অন্যান্য সমস্ত মহারাজ, পরিচালক, কর্মীরা যারা আছেন তাদেরকেও যথাস্থানে যথাযোগ্য সম্ভাষণ নিবেদন করে এখানেই শেষ করছি। ধন্যবাদ। মহারাজকে প্রণাম। এখন একটি প্রশিক্ষণ সহায়িকা পুস্তকের শুভ উদ্বোধন হবে। এই পুস্তকটির উদ্বোধন করবেন স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ। পুস্তকটির উদ্বোধন করছেন স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হাওড়া। প্রশিক্ষণ সহায়িকা, দলনেতা দলনেত্রী প্রশিক্ষণ সহায়িকা 2025-26। এখন চলমান বাহিনী প্রসঙ্গে দু চার কথা বলবেন শ্রী স্বপন কুমার ঘড়ুই, চলমান বাহিনী বিভাগ, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ। নমস্কার। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানাই আজকের এই শিবিরের উদ্বোধক আমাদের সকলের পূজনীয় শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হাওড়া। উপস্থিত আছেন আমাদের সকলের পূজনীয় আশ্রম সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রাজ্ঞানন্দজি মহারাজ, ওনাকে আমার প্রণাম জানাই। আমাদের উপস্থিত আছেন আমাদের এই প্রশিক্ষণ শিবির যিনি আন্তরিকভাবে আমাদের দেখভাল করেন, পূজনীয় শ্রীমৎ স্বামী আমাদের দেবেশ্বরানন্দজি মহারাজ, ওনাকে প্রণাম জানাই। সহ সকল সন্ন্যাসী ব্রহ্মচারীদের আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই আমার সংগঠনের দলনেতা দলনেত্রীদের। মহারাজ স্বাগত ভাষণে কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখিত করেছেন। একটা বিষয় আমাদের কাছে ভাবার বিষয়, গুরুত্ব দিয়ে আমরা অনুধাবন করব যে কর্মসূচিটি জন্য আজকে আমরা এখানে উপনীত হয়েছি, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের গ্রাম সংগঠনে, গ্রাম উন্নয়নে যে 3টি পালনীয় আবশ্যিক কর্মসূচি আছে তার মধ্যে এটি একটি অন্যতম কর্মসূচি। তাই এর গুরুত্ব অপরিসীম। কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের সম্পাদক মহারাজজি কিছুদিন আগে বলেছিলেন উনি 2টি সমাবেশে অংশগ্রহণ করেছিলেন, শুরু এবং শেষ। সেখানে উনি মাঠে কিন্তু ঘোরেননি, উনি মঞ্চ থেকে উপলব্ধি করেছেন যে সকল দলনেতার যে শিক্ষণীয় পদ্ধতি বা শিশুদের যে শিক্ষা লাভের যে ব্যবস্থা সমান হয়নি। তার মানে আমাদের কর্মসূচিতে আন্তরিকতাটা বাড়াতে হবে, মহারাজের কথা আমাদের বিশ্বাস করতে হবে, কর্মসূচির মধ্যে ভালোবাসা দিতে হবে, আর স্বামীজির কথা যেটা আত্মবিশ্বাস রাখতে, যেটা আমরা করে দেখাবো এবছর এই 25-26-এ এই বর্ষে যে শিক্ষার পাঠ্যসূচি আছে সেটা আমরা করে দেখাবো। এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবারে শিশু সমাবেশ আমাদের এগিয়ে এসেছে এবং এই কর্মসূচির মধ্যে এবারে কিছু আমাদের পূজনীয় শিবভবানন্দজি এই শিবিরের বাইরেও কিছু কিছু আলোচনা রেখেছেন এই কর্মসূচিকে শক্তিশালী করার জন্য
প্রাণবন্ত করার জন্য, গ্রহণযোগ্যতা বাড়ার জন্য সবাই এই সমবেতভাবে রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের এই অত্যন্ত প্রিয় কর্মসূচিটিকে প্রত্যন্ত গ্রামের মধ্যে আরও প্রাণবন্ত করে তুলব, এই আশা রেখে প্রতিজ্ঞা নিয়ে আমরা এই শিবির থেকে ফিরব। ধন্যবাদ, নমস্কার। এখন সভাপতির ভাষণ। সভাপতি হিসাবে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুমঠ, হাওড়া। यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तमहदेवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের পূজনীয় সম্পাদক মহারাজ, পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত রয়েছেন পূজনীয় স্বামী দেবেশ্বরানন্দজি, অনুত্তমানন্দজি, শিবভাবানন্দজি এবং শিবাধীশানন্দজি। প্রত্যেককে আমার আভূমি প্রণাম জানাই। আর ভাবগম্বানন্দজি সহ অপরাপর যারা সন্ন্যাসী এবং ব্রহ্মচারী রয়েছেন তাদের আমার শ্রদ্ধা, নমস্কার। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছেন আপনারা এই আমাদের যে চলমান বাহিনী তার আজকের এই যে বিশেষ অনুষ্ঠান প্রশিক্ষণ শিবির, দলনেতা এবং দলনেত্রী প্রশিক্ষণ শিবির, যেটি চলমান বাহিনী, আজকে সেই প্রশিক্ষণ শিবির আপনারা এখানে উপস্থিত হয়েছেন। মহারাজের সাথে আমি যখন আসছিলাম কথা হচ্ছিল, আমি যেখান থেকে আসছি রামকৃষ্ণ মিশন সারদা পীঠ, সেখানে আমাদের একটি ঠিক অনুরূপ একটি এমন বিভাগ রয়েছে, ঠিক একই রকমের কাজকর্ম হয়, শুধু তার নামটি আলাদা, আমরা বলি বিবেক বাহিনী। তো তাই আজকে আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। এবং অবশ্যই আজকে এখানে রয়েছেন মহাদেব বাবু, আমাদের অত্যন্ত প্রিয় মহাদেব মাইতি, এবং আমাদের বিশেষ করে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দুই প্রাক্তনীকে দেখতে পাচ্ছি, একদিকে যিনি সঞ্চালক শান্তনু, কুণাল সহ প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমার যে বক্তব্য আপনাদের কাছে দুটি ভাগে আমি বলবো। প্রথম, দেখুন, বিবেক বাহিনী, আমি চলমান বাহিনীর ক্যাম্পে আমি অংশগ্রহণ করিনি, তো বিবেক বাহিনীর ক্যাম্পে দেখেছি, এখানেও নিশ্চয়ই তাই হয়, বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা থাকে, একেবারে খুদে খুদে ছেলেমেয়েদেরও দেখেছি, আপনাদেরও নিশ্চয়ই তাই, ঠিক তাই তো? একদম ছোট ছেলেমেয়েরাও থাকে, আবার একটু একটু বয়সে বড় সেরকম ছেলেমেয়েরাও থাকে। তা আমি প্রথমেই বলবো, দেখুন, এই যে তাদের শারীরিক প্রশিক্ষণ দেয়া হয় একটা, যাতে তারা শারীরিকভাবে সামর্থ্য লাভ করতে পারে, এটা তার একটা বিশেষ প্রশিক্ষণ বলুন যেটা আপনারা দিয়ে থাকেন। এবং অবশ্যই তার সাথে সাথে দেশাত্মবোধক যে গান তাদের শেখানো হয় ইত্যাদি, এগুলো খুব ভালো, এগুলো তো আপনাদের চর্চার মধ্যে। আমি জানি এটা হয়তো আপনাদের মধ্যে অনেকে খুব সচেতনভাবে করে থাকেন, তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমি সবসময় এটা বলি
এই শারীরিক প্রশিক্ষণ বা সঙ্গীত প্রশিক্ষণ এর মধ্যে মধ্যে যখন সময় পাবেন একেবারে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে তাদের মতো করে একটু স্বামীজির কথা বলবেন। এটা আপনাদের দায়িত্ব। আমি জানি হয়তো আপনারা করেন, তাও আবার মনে করাচ্ছি। কেমনভাবে? যেমন ধরুন, যখন দেখবেন হয়তো খুব অল্প বয়সী, একেবারে অল্প বয়সী ছেলেমেয়েরা, তাদেরকে একটি সুন্দর বই আছে, নিশ্চয়ই আপনারা সেই বই পড়েছেন, সবার স্বামীজি। এটাতে খুব সুন্দর করে স্বামীজির জীবন আর তার সঙ্গে জীবনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত খুব ইন্টারেস্টিং ছোট ছোট ঘটনা আছে সেইগুলো সব রয়েছে। একেবারে যখন ছোটদের পাবেন তখন তাদেরকে স্বামীজির কথাগুলো বিশেষ করে বলবেন। কীরকম? যেমন দেখুন, স্বামীজি ব্যক্তিগত জীবনে একজন অসাধারণ স্পোর্টসম্যান, তার জীবনে আমরা দেখেছি। স্পোর্টসম্যানশিপ মানে কি? মানে হচ্ছে খুব সহজ, হারি জিতি নাহি লাজ, একটা কথা তো আছে তো, সবে মিলে করি কাজ। আর জেতা এবং হারা, এটাকে যে মানুষ খুব সহজে নিতে পারে, যে কোনো ধরনের প্রতিযোগিতায়, যে কোনো ধরনের খেলাতে হার এবং জিত দুই আছে। খুব বৃহত্তর অর্থে যদি আমরা আমাদের জীবনটাকে দেখি, দেখুন এখানেও কিন্তু আমরা বিভিন্ন সময়, আমরাও, আপনাদেরও হয়, আমাদেরও হয়, এবং যে ছোট ছোট ছেলে মেয়েদের আপনারা পাবেন তাদেরও জীবনে এই বিভিন্ন, কখনো সাফল্য কখনো ব্যর্থতা তাদের জীবনেও আসবে। স্বামীজির জীবন থেকে ছোট ছোট করে তাদের বলবেন। কীরকমভাবে স্বামীজি এই যে একেবারে দুটো জিনিসকে সমানভাবে নিতেন। স্পোর্টসম্যান স্বামীজি খুব, আপনারা জানেন স্বামীজি অত্যন্ত ভালো খেলাধুলা করতেন। স্বামীজির জীবনী যদি আপনারা একটু পাঠ করেন তাহলে দেখবেন ছোটবেলায় শরীরচর্চা এবং খেলাধুলোর ওপরে কীরকম গুরুত্ব তিনি দিয়েছিলেন। আমি একটা দুটো ঘটনা বলছি, সময় সংক্ষিপ্ত। তখন সেই সময়কার ব্রিটিশ কলকাতা অনেকগুলো সংস্থা তৈরি হয়েছিল সেই সময়, আত্মীয় সভা এরকম অনেকগুলো হয়েছিল। তার মধ্যে একটা ছিল নবগোপাল মিত্র বলে একজন ছিলেন, তাকে সবাই ন্যাশনাল মিত্র বলতেন। তিনি একটি অসাধারণ মেলা অর্গানাইজ করতেন, নামটা ছিল হিন্দু মেলা, কিন্তু সেখানে অনেক ধরনের শারীরিক কসরতের ব্যবস্থা ছিল। তো এইখানে স্বামী বিবেকানন্দ এই নবগোপাল মিত্রের হিন্দু মেলাতে, আপনারা কতজন জানেন জানি না, তার অল্প বয়সে এইখানে তিনি জিমন্যাস্ট এর প্রদর্শন করেছিলেন। স্বামীজি ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যাথলেট। সেই সময় কলকাতাতে দু তিন জায়গাতে তিনি ব্যক্তিগতভাবে, নরেন্দ্রনাথ, তখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ শারীরিক কসরত করতেন। তার মধ্যে ছিল একটি অম্বুগুহ বলে, হেগেলকুঁড়ে বলে কলকাতায় একটা জায়গা ছিল, সেখানে অম্বুগুহ, এইখানের স্বামীজি রীতিমতো কুস্তি অভ্যাস করতেন এবং এই শরীরচর্চা তিনি সারা জীবন ধরে রেখেছিলেন। দ্বিতীয়, স্বামীজির জীবনের আরেকটি ঘটনা দেখুন। খুব ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ, তখনকার দিনের এই খেলাটা ছিল, আমি জানি না আপনারা কেউ কখনো ঘোড়ায় চড়েছেন কিনা। আমার নিজের জীবনে এক দুবার ঘোড়ায় চড়ার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সেই এক দুবার ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সের পরে আমি আর কখনো করতে যাইনি। জানি না আপনারা হর্স রাইডিং করেছেন কিনা। সাংঘাতিক এক্সারসাইজ হয়, ঘোড়ায় চড়লে দারুণ এক্সারসাইজ হতো। স্বামীজির, নরেন্দ্রনাথের এটা একটা প্রিয় জিনিস ছিল। তার বাবা বিশ্বনাথ দত্ত তাকে, ছেলেকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন ছোটবেলায়। তো স্বামীজি ঘোড়া চালাতেন এবং পরিণত বয়সেও, অনেক পরিণত বয়সে মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির যিনি মেজ ভাই, তিনি এসব অনেক ঘটনা লিখেছেন। অনেক পরিণত বয়সে তখন তিনি, স্বামী বিবেকানন্দ, তিনি তখন আলমোড়ায় আছেন। তো সেইখানে একজন অসাধারণ তখনকার দিনের
শিক্ষাবিদ, তার নাম অশ্বিনী কুমার দত্ত, তার লেখা থেকে পাওয়া যায় যে অশ্বিনীবাবু গেছেন আলমোড়ায়। সেই সময় তিনি শুনছেন যে এখানে একজন সন্ন্যাসী এসেছেন, হিন্দু সন্ন্যাসী, তিনি ঘোড়ায় চড়েন, ইংরেজি বলেন। দেখুন, তখনকার দিনে সন্ন্যাসীদের ইংরেজি বলা সেটা একটু অন্যরকম ব্যাপার ছিল। তো অশ্বিনী দত্ত দেখে তারপর বুঝতে পেরেছিলেন যে ইনি নিশ্চয়ই বিবেকানন্দ। তো তিনি দেখছেন দূর থেকে ওই রকম পাহাড়ি রাস্তা এরকম বাঁকানো, আর অশ্বক্ষুরধ্বনি এবং উড্ডীন গৈরিক স্বামীজি নেমে আসছেন। তিনি এত সুন্দর বিবেকানন্দ, দেখুন গোটা স্বামীজির জীবনটা না ভীষণ শক্তির কথা রয়েছে। এই কথাগুলো ছাত্র ছাত্রীদের ঘুরিয়ে ঘুরিয়ে বলবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন ওরা খুব আনন্দিত হবে। একটু বড় ছেলে মেয়েদের যদি দেখেন তাদেরকে এটা বলতে পারেন। হ্যাঁ, স্বামীজি একবার একজন ডাক্তারবাবুকে চিঠি লিখছেন, বলছেন, ডাক্তার, আমি এখন হিমালয়ের একটা ঘটনার কথা বলছি। বলছেন, আমি এখন সকালবেলা এই যে বরফে ঢাকা পাহাড় এর দিকে তাকিয়ে থাকি আর মনে মনে বলি আমার কোনো রোগ নেই, আমার কোনো মৃত্যু নেই, আমি সুস্থ। না তস্য রোগ না জরা না মৃত্যু প্রাপ্তস্য হি যোগাগ্নিময়ম শরীরম। আমি এরকমভাবে প্রার্থনা করি। এই ছোট ছোট স্বামীজির জীবনের ঘটনাগুলো, মানে যাতে করে ওদের মধ্যে একটা ভীষণ শারীরিক এবং মানসিক দৃঢ়তা তৈরি হয়, এই ছোট ছোট ঘটনাগুলো স্বামীজির জীবন থেকে আপনারা তাদের কাছে তুলে ধরতে পারেন। এখনকার দিনে ছেলেরা তো বটেই, মেয়েরাও খুব ক্রিকেট খেলা পছন্দ করে। বিবেকানন্দের এই যে অ্যাথলেট, তার এই স্কিলের কথা বলছিলাম, আপনারা শুনলে অবাক হবেন। বিবেকানন্দের মেজ ভাই মহেন্দ্রনাথ লিখছেন যে নরেন্দ্রনাথ সেই সময় কলকাতাতে ক্রিকেট খেলাটা এনেছিলেন ব্রিটিশার্সরা। এটা ইংরেজদের একটা খুব পছন্দের খেলা। তো তখন কলকাতাতে ক্রিকেট খেলা খুব পপুলার। তো এই দত্ত বাড়িতে ভাই লিখছেন যে ক্রিকেট শব্দটা বলেননি, বলছেন ব্যাটন বল, ব্যাট আর বল। বলছেন এই খেলা খুব ভালো খেলতো। তো বক্সিং থেকে শুরু করে লাঠি খেলা, এইভাবে স্বামীজি তার শরীর চর্চা করতেন, নিজের শরীরকে শক্ত রাখতেন। ছেলে মেয়েদের কাছে ছোট ছোট করে বিভিন্ন সময় এই গল্পগুলো তুলে ধরতে পারেন। বলতে হবে আবার শুধু খেলাধুলো শরীর চর্চা নয়, তার সঙ্গে স্বামীজি কীরকম অসাধারণ পড়াশোনায় মনোযোগ ছিল। বিশেষ করে কিশোর কিশোরী শিশুদের এবং মানে কিশোর কিশোরীদের কাছে এটা বলতেই হবে আপনাদের, স্বামীজি কীরকম পড়াশোনা করতেন, পড়াশোনায় তার কীরকম মনোযোগ ছিল। তিনি কি করতেন দেখুন, পড়াশোনা ভালো করার জন্য স্বামীজি বলছেন পরে যে দুটো জিনিসের খুব দরকার, সেটা হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন। বিভিন্ন সময় আমি ইউথ ক্যাম্পে যাই, বিভিন্ন সময় যখন যাই তো সেই সময় দেখেছি একটা খুব সাধারণ কথা উঠে আসে, সাধারণ প্রশ্ন উঠে আসে ছেলে মেয়েদের কাছ থেকে। আমি জানি না আপনাদের ক্যাম্পে যখন এরকম ব্যক্তিগত পরিসর হয় এই প্রশ্ন উঠে আসে কিনা, যে পড়াশোনায় আমরা মন দিতে পারি না, মনটা ছটপট করে। এর মধ্যে আপনাদের যাদের দেখছি অনেকেই মনে হচ্ছে বয়সটা বেশ কম, মানে যারা আপনারা প্রশিক্ষক প্রশিক্ষিকা তাদের মধ্যেও যা মুখ দেখছি মনে হচ্ছে কলেজ বা স্কুলের বেশ কিছু মানে যারা প্রশিক্ষক প্রশিক্ষিকা তাদেরও কখনো কখনো এরকম ডাউট থাকতে পারে। যাই হোক, তো যদি থাকে তাহলে ওখানে বেশ অল্প বয়সী কয়েকজনের মুখ দেখছি। এনিওয়ে, তো স্বামীজি যেটা করতেন বলছেন যে দিনের মধ্যে একটা সময়, দেখুন খুব প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি। স্বামীজি বলছেন যে এরকম যদি করা সম্ভব হয় যে একটা নিজের ঘরে বা একটা আলাদা যদি কোনো জায়গা থাকে, তাহলে ঘরের মধ্যে একটা দিকে একটা সময়, নির্দিষ্ট সময় দিনে নিয়ম করে বসা। সম্ভব হলে কোনো পছন্দের দেবদেবীর ছবি সেখানে রাখা যেতে পারে, একটু ধূপধুনো দেওয়া যেতে পারে। স্বামীজি বলছেন নির্দিষ্ট সময় যদি সেইখানে বসা যায় এবং একটু ভালো চিন্তা করা যায়, বলছেন কিছু দিনের পরেই দেখবেন সেই জায়গাতে একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে,
একটা অন্য ধরনের ভাইব্রেশন তৈরি হচ্ছে। এটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। ঠাকুরঘর রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে, সেই জন্যেই যদি সেটা করা সম্ভব নাও হয়, একটা সময়, দিনের কোনো একটা সময় যদি অভ্যাস করা যায়। এবং ধরুন আমরা যেটা করি হোস্টেলে, পূজনীয় মহারাজ রয়েছেন, আমার বেশ একটা দীর্ঘ সময় সুযোগ হয়েছিল একই জায়গায়, আমি যে কলেজ থেকে আসছি মহারাজ বললেন, আমি মহারাজের কাছ থেকেই সেই কলেজের দায়িত্ব নিয়েছি। মহারাজ দীর্ঘদিন এই কলেজে অধ্যক্ষ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে, এখন ভাবগম্যানন্দজি আছেন উনিও, আমরা সেই সময় হোস্টেলে ছাত্রদের সঙ্গে থাকতাম। তো সেই সুবাদে বলছি, আমরা দেখেছি আমাদের মঠ মিশনের স্কুল বা কলেজগুলোতে একটা সিস্টেম আছে, তাকে বলে স্টাডি আওয়ার। আমার মনে হয় এই মনঃসংযোগটাকে অভ্যাস করানোর জন্যই হয়তো এরকম একটা পদ্ধতি তৈরি হয়েছে। নির্দিষ্ট সময় ছেলেদের পড়তে বসানোর একটা চেষ্টা করা হয়, স্টাডি আওয়ার, যাতে করে এটা এখানেও আছে এই আশ্রমে। আমি জানি খুব ভালো করে, আমার নিজের খুব সৌভাগ্য হয়েছিল এই আশ্রমে আমাদের কলেজ আছে, একটি আবাসিক মহাবিদ্যালয়, বিদ্যা মন্দিরের মতো আবাসিক মহাবিদ্যালয় রয়েছে, রেসিডেন্সিয়াল কলেজ। আমি এখানেও এই আশ্রমেও সেবাদান করেছিলাম, দুটি হস্টেলে আমি ছিলাম। এখানেও একই পদ্ধতি ফলো করা হয়। তো যাই হোক, একটা সময় বসলে দেখবেন তাহলে মনটা ধীরে ধীরে, নির্দিষ্ট সময় করলে আস্তে 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 মনঃসংযোগটা আসবে। মনটাকে একটু ট্রেনিং যেন দেয়া সম্ভব হয়। যদি কখনো আলোচনার পরিসর হয়, কিশোর কিশোরীদের বলতে পারেন যে মানসিক যে উৎকর্ষের কথা। স্বামীজি নিজে খুব ভীষণভাবে এই কনসেন্ট্রেশন প্র্যাকটিস করতেন। ওই যে সবার স্বামীজি বইটা বললাম, ওখান থেকে দেখবেন যে খুব ছোটবেলাতে বন্ধুদের নিয়ে স্বামীজি খেলতেন, ধ্যান ধ্যান খেলা। একদিন ওরকম বসে আছেন, তো ঘরের মধ্যে একটা সাপ ঢুকে গেছে। হ্যাঁ, তো ছোট ছোট ছেলের দল, কিশোরের দল, তারা ভয়ে ছুটে পালিয়ে গেছে, কিন্তু নরেন্দ্রনাথ কিন্তু চুপ করে বসে আছে। এরকম ছোট ছোট গল্প দেখবেন ছেলে মেয়েদের বললে ওরা খুব উৎসাহ পাবে, আর এইগুলো বলবেন অবশ্যই। আর একটা জিনিস আমার মনে হয় এটা খুব ভালো, যদি এটা একটু অপেক্ষাকৃত একটু বড় ছেলে মেয়েদের বলতে পারেন, তাহলে তারা হয়তো একটু ভালো বুঝবে। এটা স্বামীজি খুব বলতেন, ছোটদেরও বলবেন তাদের মতো করে। স্বামীজির খুব একটা প্রিয় শব্দ ছিল, টার্ম এটাকে, এবং স্বামীজি এই শব্দটা, এই বিষয়টা নিয়ে বিদেশেও বক্তৃতা দিয়েছেন। বিদেশে যখন বক্তৃতা দিয়েছেন তখন এই শব্দটির তিনি কোনো ইংরেজি তর্জমা করেননি বিদেশিদের কাছেও। এই শব্দটি কি? এই শব্দটির নাম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা। এখন আমাদের যদি কেউ সাধারণভাবে জিজ্ঞাসা করে, আচ্ছা এই শ্রদ্ধা কথার মানে কি, আপনারা কোনো স্কুলের বাচ্চাকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করেন, মোটামুটি সে একটা বলে দেবে। শ্রদ্ধা মানে একটু বড়দের সম্মান দেখানো, হ্যাঁ, তার মাস্টারমশাই বা তার দিদিমণি বা তার বাবা মা, গুরুজনকে একটু সম্মান দেখানো, এইটুকু তারা শ্রদ্ধার মানে বুঝবে। কিন্তু স্বামীজি এখানে একটু শ্রদ্ধার একটু অন্যরকম মানে করেছিলেন, ঠাকুরের কথাতেও পাওয়া যায়। শ্রদ্ধা কথার মানে হচ্ছে, দেখুন এইটাই যে একজন ছাত্র বা একজন ছাত্রী তার মা বা বাবা, তার মাস্টারমশাই বা দিদিমণি যখন তাকে কিছু বলছেন, আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এই অবস্থাতেও মা বাবা, অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, তারা যেটা বলছেন অনেক সময় ছাত্রছাত্রীরা তার সঙ্গে একমত না হতে পারে, কিন্তু এইটুকু বিশ্বাস যেন তাদের থাকে, এইটুকু বিশ্বাস যে আমার বড়রা আমাকে যা বলছেন সেটাতে আমার কোনো ক্ষতি হবে না। ধরা যাক, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যারা স্টুডেন্ট তাদের কতটা ভালো লাগবে আমি জানি না। হয়তো ধরুন পরীক্ষা এসে গেছে, তো মা বাবা একজন ছেলে বা মেয়েকে বলছেন যে তোমাকে এখন দিনের মধ্যে
স্কুল বা কলেজের টাইমের বাইরে 8 ঘন্টা করে পড়তে হবে, না হলে রেজাল্ট ভালো হবে না। এখন যাকে বলছে তার মনে হতে পারে যে না, 8 ঘন্টা দরকার নেই, আমার 2 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে বা একটু টিভিতে, 6 ঘন্টা হলে ঠিক আছে, সাফিসিয়েন্ট, এটা মনে হতে পারে। ঠিক আছে, এতটা দরকার নেই, কিন্তু এইটুকু যেন মনে মনে বিশ্বাসটা ঠিক থাকে যে মা যখন বলছেন, বাবা যখন বলছেন, বড়রা যখন বলছেন, সেটা আমার ভালো হবে, আমার ভালোর জন্যই বলছেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারা আমার ভালো চান, তারা আমার কেউ মন্দ চান না। এই জিনিসটা হচ্ছে আসল কথা, এর নাম শ্রদ্ধা। বড়দের কথায়, গুরুজনদের কথায় বিশ্বাস, একমত অনেক সময় না হতে পারে, কিন্তু বিশ্বাস যেন ভীষণভাবে থাকে। এটি একটি শাস্ত্রের কথা এরম রয়েছে, শাস্ত্রেষু গুরুবাক্যেষু বিশ্বাস। মানে দেখুন, একটা সময় আছে, 2-4 মিনিট বলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গল্পটা বলেছিলেন, খুব সুন্দর। আপনারা হয়তো অনেকেই জানেন, তোমরা হয়তো অনেকেই জানো। সংক্ষেপে গল্পটা এইরকম, একটি ছোট ছেলে, অনেক বছর আগেকার কথা, তো সে পাঠশালায় যেত। এখন তার গ্রামে বাড়ি, পাঠশালাটা অনেকটা দূর। এবার তখনকার দিনে এখনকার মতো এরকম ভালো মেট্রো বা এরকম বাস, অটো এরকম ব্যবস্থা ছিল না, পুল কার বলে কিছু ছিল না। তো তাকে যেতে হতো অনেকটা দূরে, মধ্যখানে একটা জঙ্গল পড়তো। তখন ছোট ছেলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তার খুব ভয় লাগে। তো একদিন তার বাবা নেই, মা খুব গরিব বিধবা, তো তাকে বলছে, মা আমার ওই জঙ্গলের মধ্যে দিয়ে পাঠশালায় যেতে খুব ভয় লাগে, এখনকার ভাষায় স্কুলে যেতে ভয় লাগে, কাউকে একটা সঙ্গে দিলে ভালো হয়। তখন মা তার ছোট ছেলেকে কি করে বোঝাবেন, তো বাচ্চারা তো কথা শুনতে চায় না, সব সময় বোঝানো মুশকিল। তখন তার মা বলছেন, বাবা ওই জঙ্গলের মধ্যে তোমার একজন দাদা আছেন, তার নাম মধুসূদন, তুমি ভয় পেলে তাকে ডাকবে। এই দেখুন, এই যে মা বলেছে, ওই ছেলের কিন্তু পুরো বিশ্বাস হয়ে গেছে। মা যখন বলেছেন একজন কেউ আছে, পরের দিন সে যখন যাচ্ছে স্কুলে, আবার তার ভয় লাগছে। এবার সে ডাকতে শুরু করেছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। জঙ্গলের মধ্যে থেকে কে আসবে, তার কাছে কেউ আসছে না। এইবার দেখো, এই বাচ্চাটা কান্নাকাটি শুরু করেছে, বলছে, মা যে বলেছিল তুমি আছো, তুমি আসছো না। তো শ্রীরামকৃষ্ণদেব এই গল্পটা বলেছিলেন যে বালকের কাতর আরতিতে ভগবান আর থাকতে পারলেন না, অপেক্ষাকৃত আরেকটি বয়স্ক বালকের বেশ ধরে তার কাছে এসে বললেন, এই তো ভাই, আমি তোমার কাছে এসেছি। দেখুন, দ্য মরাল অফ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? এই গল্পের সার যদি বলা হয়, নীতি কথা যদি ধরা হয়, তাহলে সেটা হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রদ্ধাকে বালকের মতো বিশ্বাস। এটা কিন্তু ভুলেও কোনো ডগম্যাটিক বা অন্ধবিশ্বাসের সঙ্গে তুলনীয় নয়, কখনো কেউ যেন ভুল না করে। এটা ইটস নট এ ডগম্যাটিক ফেথ, এটা হচ্ছে একবারে ওই গুরু বাক্যে বিশ্বাস করা। তো এই শ্রদ্ধা ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর জীবনে বড় হতে গেলে একটা খুব এসেনশিয়াল ব্যাপার। যখন থেকে যদি এরকম মনে হতে থাকে কোনো ছাত্র বা ছাত্রীর, আমি মোটামুটি যা জেনেছি বুঝেছি, ঠিক আছে, যথেষ্ট, আর দরকার নেই, তাহলে কিন্তু বুঝতে হবে একটু অসুবিধা। তো এইটা যেন না হয়। আমি শেষ করব, আমার সময় প্রায় শেষ। আরও একটা জিনিস স্বামীজির কথা থেকে যখন আপনাদের সুযোগ হবে এটা বলতে পারেন, সেটা হচ্ছে আত্মবিশ্বাসের কথা, সেলফ কনফিডেন্স, এটা বলতে পারেন। ভালো, কীরকম কীরকম স্বামীজির জীবনে কনফিডেন্স ছিল, সেই কথাগুলো তুলে ধরবেন। কিভাবে কনফিডেন্স বাড়তে পারে যদি কেউ জিজ্ঞাসা করে। দেখুন, অনেক সময় এরকম হয়, পরীক্ষার সময় একজনের মনে হচ্ছে পরীক্ষা এগিয়ে আসছে, আমি পারবো তো। স্বামীজি একটা খুব ভীষণভাবে জোর দিয়ে বলতেন নিজেকে বারবার বলতে হবে, বি পজিটিভ, পজিটিভ, আমি পারবো, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। বলছেন এরমভাবে নিজেকে যদি বারবার বলা যায়, তাহলে আমাদের মধ্যে থেকে সেই বিরাট শক্তিটা বেরিয়ে আসে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো দেখুন,
এখন অনেকেই ছাত্রছাত্রী এখানে রয়েছেন, অনেকে বা ছাত্র জীবন পেরিয়ে কর্মজীবনে চলে গেছেন। আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, আমরা সবাই মোটামুটি পড়াশোনা শেষ করেছি। যখন মানে নতুন ক্লাসে একজন বাচ্চা ওঠে, ধরা যাক ক্লাস 9 বা একটা সময় 11-12, আমার নিজের মনে আছে প্রথম যখন ক্লাস 9-10-এর বই, তখনকার দিনে 9-10 একসঙ্গে পরীক্ষা হতো, যখন বইগুলো হাতে নিয়ে আমি প্রথম দেখি, আমার মনে হচ্ছিল আচ্ছা এতগুলো বই পড়তে পারবো তো। কিন্তু দেখা গেল যে কিছুই নয়, আমার মতো সবাই পড়ছে, আমিও পড়ে ফেললাম। দেখুন, এটা আপনাদের জীবনেও তোমাদের জীবনেও সমানভাবে সত্য। যখন নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসে ওঠা হয়, তখন মনে হয় যে বাবা এতগুলো বই পড়তে পারবো। তারপর দেখা যায় অবলীলায় সবাই সেই বই পড়ে ফেলে, 1 বছরের মধ্যে, কয়েক মাসের মধ্যে আয়ত্ত করে ফেলে। হ্যাঁ, বিদ্যা মন্দিরে আমার এই থাকার সময়, নরেন্দ্রপুরে আমার থাকার সময় এমন অনেক ঘটনা হয়েছে, মহারাজও সেই সব ঘটনা জানেন। এমন ছেলেদের আমরা দেখেছি যারা এসে প্রথম, তারা একেবারে কিছুই পারে না, মনে হয় তারা একদম মানে কিছুই পারবে না, কি কনফিডেন্সের অভাব। তারপর বলে তাদের আস্তে আস্তে দেখা যায় কিছুদিনের মধ্যেই তারা অদ্ভুতভাবে নিজেদের সেই আত্মবিশ্বাস অর্জন করে ফেলে। এই ঘটনা যে আমরা কত দেখেছি তার ইয়ত্তা নেই। তাই এই আত্মবিশ্বাস, এই যে বারবার নিজেকে বলা আমি পারবো, এবং একটা নির্দিষ্ট নিয়ম করে পড়তে বসা, এরকম হলে যে একজন ছাত্র বা ছাত্রীর জীবনে উন্নতি খুব দ্রুত হতে পারে, ভালো হতে পারে। এইটা ভীষণভাবে তাদেরকে যখন সময় পাবেন স্বামীজির ঘটনাগুলো থেকে বলবেন। স্বামীজির জীবনে এরকম গল্প আছে, গল্প বলবো না, ঘটনা। একবার কীরকম কনফিডেন্স দেখুন, স্বামীজি একবার কবিরাজি ওষুধ খাচ্ছেন, তো কবিরাজ বলেছেন এই ওষুধটা যদি কাজ করতে হয় তাহলে আপনার জল খাওয়া চলবে না, তেষ্টা পেলে ওই ঠান্ডা দুধ খেয়ে তেষ্টাটা মেটাতে হবে। তো স্বামীজির একজন শিষ্য, তিনি তার কাছে ছিলেন, তিনি দেখছেন, তো বলছেন যে স্বামীজি আপনি তো ঘন্টায় 3-4 বার করে জল খান, এখন ডাক্তার এই কবিরাজ বলেছে আপনি কি করে জল না খেয়ে থাকবেন। স্বামীজির উত্তরটা খেয়াল করুন, বলছেন তুই কি বলছিস, তার এই ছাত্র বা শিষ্যকে তিনি বলছেন তুই কি বলছিস, আমি এখন থেকে মনকে বলবো যে আর জল খাবো না, তখন জলের সাধ্য কি আমার এই গলা দিয়ে নিচে নামে। দেখুন কি অসাধারণ তার মনের শক্তি। আমেরিকাতে এরকম একটা ঘটনা আছে, স্বামীজির একজন বিশিষ্ট ভক্ত, তার একটি ছোট ছেলে, তার নাম হলস্টার, মাস্টার হল। তো সেই ছেলেটি গল্ফ খেলছিল, গল্ফ। তো স্বামী বিবেকানন্দ জীবনে কোনোদিন গল্ফ খেলেননি। তো এই মাস্টার হলস্টার তো তাকে 2-3 বলটা গিয়ে সেই ঠিক ঠিকানায় গিয়ে পড়ছে যেখানে বলটা পড়ার কথা। তো স্বামীজি বললেন আমি একবার গল্ফের স্টিকটা হাতে নিয়ে কিন্তু বলটা ওখানে ফেলতে পারি। তো সেই ছেলেটির সঙ্গে, বাচ্চা ছেলে, তার সঙ্গে স্বামীজির খুব মজার সম্পর্ক ছিল। তো বাচ্চা ছেলেটি বলছে কি করে হবে, আপনি তো কোনোদিন খেলেননি। তো বলছেন ঠিক আছে, বলে একদম তুলে বলটা ফেললেন। তো ছেলেটি যখন অবাক হয়ে গেছে, তখন স্বামীজি তাকে বলছেন দেখো, তার সঙ্গে একটা বেট হয়েছিল, মজার বেট, যাই হোক। তারপর স্বামীজি বলছেন দেখো আমার হাতের শক্তি কতটা, পেশির শক্তির কতটা আমি জানি, আর দূরে আমি মেপে নিলাম কত দূরে তোমার ওই ডেস্টিনেশনটা আছে। তারপর আমার মনে হলো দ্যাটস আ বেট, আমার ওইটা দরকার। তারপর আমি হাতে স্টিকটা নিলাম, বলটা তুললাম, একদম গিয়ে ওইখানে পড়লো। এই যে ছোট ছোট সব ঘটনাগুলো রয়েছে, বলতে পারেন ছেলেমেয়েরা খুব উৎসাহ পাবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম। আমার এখানে মহারাজ আজকে আমাকে আমন্ত্রণ করেছেন, এবং নরেন্দ্রপুরে যখনই আসি খুব ভালো লাগে। মহারাজকে প্রণাম জানাচ্ছি, শিবাধীশানন্দজি সহ প্রত্যেক মহারাজকে প্রণাম জানাচ্ছি, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। দলনেতা দলনেত্রীদের করণীয় বিষয়গুলি
এবং এই বাহিনীর উদ্দেশ্যগুলি স্বামীজির জীবনের কয়েকটি ছোট ছোট ঘটনার মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন পূজনীয় মহারাজ। পূজনীয় মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। প্রসঙ্গত বলে রাখি, রামকৃষ্ণ মিশনে নবাগত ছাত্রদের বিদ্যার্থীব্রত হোম নামে একটি অনুষ্ঠান হয়, যেখানে 5টি মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে ঘৃতাহুতি দিতে হয়। এই 5টি মন্ত্রের প্রথমটি হল শরীরম মাধ্যম খলু ইতি ধর্ম সাধনম, অর্থাৎ শরীরই হলো ধর্মলাভের প্রধান উপায়। আমাদের চলমান বাহিনীর যে উদ্দেশ্য, অনেকগুলি উদ্দেশ্য আছে, তার মধ্যে এই শরীরের সুস্থতা একটি অন্যতম উদ্দেশ্য। যাই হোক, এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী শিব ভবানন্দজি মহারাজ। মহারাজ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের প্রকল্প অধিকর্তা। ওং দেশি কেন্দ্রং পরমং পবিত্রং বিশ্বস্য পালং মধুরং জ্যোতিন্দ্রম হিতায় নীনাং নরমূর্তিমন্তং বিবেক আনন্দম অহং নমামি। নমস্কার। আজকের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধক শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা সহ প্রণাম জানাই। আছেন আজকের আমাদের আশ্রমের সম্পাদক মহারাজ, অন্যান্য মহারাজগণ, প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম ও নমস্কার জানাই। আজকে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের বিভিন্ন এলাকা থেকে তারা এসছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য। আপনারা এখানে 6 দিন থাকবেন, আপনাদের বিভিন্ন বিষয় জানানো হবে। অনেকেই এর সঙ্গে আগে যুক্ত ছিলেন। নতুন কিছু প্রতি বছরই নতুন কিছু যুক্ত করা হয় এবং সবই দেখবেন যে আমাদের প্রয়োজনের মতো। এই প্রশিক্ষণের আগে যারা যুক্ত হয়েছিলেন এবং এবছর যারা যুক্ত হয়েছেন, তাদেরকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। স্বাগত ভাষণে পূজনীয় সম্পাদক মহারাজ যে কথাগুলো বলেছিলেন একটু খেয়াল রাখবেন। আপনারা যেভাবে এখানে প্রশিক্ষিত হবেন, সেটা যেন আপনাদের এলাকার বাচ্চাদের মধ্যে ভালো করে শেখানো হয়, সেটা দেখবেন। এবং পরবর্তীকালে যে অনুষ্ঠানগুলো হবে, আমাদের যে অবজারভেশন আছে, একটু আপনাদের আরেকটু সময় দিতে হবে। এছাড়াও যে অনুষ্ঠানগুলো আমাদের হবে, তাতেও যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টাও করবেন। আপনাদের এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হয়, এই জিনিসগুলো আপনারা প্রদর্শন করতে পারেন এলাকার অনুষ্ঠানগুলোতে। তার কারণ এটা যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনাদের কাজে লাগবে। পূজনীয় উদ্বোধক মহারাজ অনেকক্ষণ ধরে বলেছেন স্বামীজির কথা, এবং একই সঙ্গে যে শ্রদ্ধা, বিশ্বাস, এগুলো কিন্তু আমাদের এর মধ্য থেকেই অর্জন করতে হবে। আর স্বামীজির কথা তো বলেছেন যে আমাদের সামনে অনেক বাধা আসবে, সেগুলো কাটিয়ে উঠতে হবে এবং সেটা নিজেকেই, অর্থাৎ ঘুরে দাঁড়াতে হবে। স্বামীজির জীবনের ঘটনা আছে। স্বামীজি বেনারসে যখন ঘুরছিলেন, তখন কিছু বাঁদর স্বামীজিকে তাড়া করেছিলেন। স্বামীজি ভয় পেয়ে গেছিলেন এবং দৌড়চ্ছিলেন। একজন সাধু তাকে বললেন, দৌড়চ্ছ কেন? বলছে, পিছনে বাঁদর আমাকে তাড়া করছে। তো বলছে, ঘুরে দাঁড়াও, রুখে দাঁড়াও, দেখবে তারা পালিয়ে যাবে। স্বামীজি ওই সাধুর কথা শুনেছিলেন, ঘুরে দাঁড়িয়েছিলেন এবং বানররা কিন্তু পালিয়ে গেছিল। আমরা জীবনের যে কোনো সমস্যায় আসি না কেন, আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আমাদের এই যে প্রশিক্ষণগুলো আছে, সেগুলো কিন্তু এরই শিক্ষা দেয়। আমরা স্বামীজির কথা, ঠাকুরমা স্বামীজির কথা বলি এই কারণেই যে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে, অপরের সাহায্য নয়। তারপরে আরেকটা গল্প আছে স্বামীজির। স্বামীজি কোনো একটা তীর্থ দর্শনে যাচ্ছিলেন পাহাড়ের উপরে। একজন খুব বয়স্ক লোক, উনি উঠছিলেন খুব কষ্ট করে।
তো যাওয়ার সময় বলছে, বাবা আমার মনে হয় যাওয়া হবে না, তুমি আমার হয়ে যে ভগবানের কাছে যাচ্ছ একটু প্রার্থনা করে এসো। স্বামীজি তাকে বলেছেন, আপনি পিছনে তাকান, পিছনে দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। বলছে এতটা পথ এসছেন আপনি, আরও ভগবানের কাছ পর্যন্ত যে পথটা সে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, অতএব একটু আস্তে আস্তে এগিয়ে আসুন। এবং স্বামীজির আশ্বাসে উনি গেছিলেন, ভগবানের দর্শনও করেছিলেন। কথাটা এই যে আমরা কেন ভালো কথা বলার চেষ্টা করি, একটাই কারণ, জগতে দেখবেন মানুষ আছে আর ঈশ্বর আছেন। আমরা বলে থাকি যে মানুষের যদি আপনি 1000টা উপকার করেন এবং একটা যদি ভুল করেন, মানুষ কিন্তু ওই 1000টা উপকার আপনার মনে রাখবে না, একটা ভুলই মনে রাখবে, সেটা আপনাকে হতাশ করবে। কিন্তু ঈশ্বর, ভগবান বা স্বামীজি, ঠাকুরমা স্বামীজি আছেন, তাদের কাছে আপনি 1000টা ভুল করলেও একটা যদি উপকার করেন, তারা কিন্তু আপনার এই উপকারটাই মনে রাখবে, 1000 ভুলটা কিছু মনে রাখবে না। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই, আপনাদের সবাই এই কদিন সবার খুব আনন্দে কাটুক, আপনারা খুব ভালোভাবে প্রশিক্ষিত হন। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা। সকল পূজনীয় মহারাজকে প্রণাম, শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ধন্যবাদ আমি শেষ করলাম।